ব্যাংককে আজ প্রথমবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার বৈঠকটি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, তবে সেটা হ্যাঁ না ভোটের। দর্শক, বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হলো? নিশ্চয়ই কারণ আছে, যে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে, বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না, বৈঠকের বিষয় সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে। সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বরফ গলতে শুরু করেছে? বিএনপির একদম তৃণমূল পর্যায়ে খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর হতে চলেছে ভিডিওর অংশ বিশেষ এবং ভিডিওর শিরোনাম দেখেই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সেই বৈঠকটি আসলে অবশেষে শুরু হলো এবং সেটি হচ্ছে ব্যাংকক সময়, স্থানীয় সময় দুপুর 1টার দিকে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল সাংগ্রিলার 3য় তলায় ওই পাশের রুমে আসলে বৈঠকটি চলছে। এই মুহূর্তে আমরা নিচে অপেক্ষা করছি, তবে বৈঠকে কী বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটি অফিসিয়ালি একটি বক্তব্য দিবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক যে সম্পর্কের যে বিভিন্ন ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু হয়তো আজকে আলোচনা হচ্ছে না, বা সেই ইস্যুতে আজকে খুব বেশি আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিশেষ করে চলমান যেই সাম্প্রতিক টানাপোড়েন যে চলছে ভারত বাংলাদেশের সঙ্গে, যে কয়েকটি বিষয়ে সেই ইস্যুগুলো যাতে কীভাবে সমাধান করা যায় এবং এই যে সম্পর্কের যে দূরত্ব সেটিকে আসলে কীভাবে কমানো যায়, মূলত সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছেন। মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসলে সেই বিষয়গুলো নিয়ে তিনি অবগত করছেন। বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন যেগুলো দীর্ঘমেয়াদী যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্ক, দীর্ঘমেয়াদী যে আলাপ আলোচনা সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের বক্তব্য বা সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার খুব বেশি আগ্রহ তিনি দেখাচ্ছেন না, বা তিনি তার আলোচনায় আসলে সেই বিষয়গুলো নয়। তার আলোচনায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারত স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো রয়েছে, যে সমস্ত কারণে আসলে ভারতের সাথে বাংলাদেশের খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, সেই ইস্যুগুলো যাতে দ্রুত সমাধান করে এই সম্পর্ককে আরও একটু এগিয়ে নেওয়া যায়, মর্যাদা এবং সমতার ভিত্তিতে পাশাপাশি প্রতিবেশী দুই রাষ্ট্র যাতে আগের মতো করে একে অপরের পাশে আসলে উন্নয়নে দাঁড়াতে পারে এবং তাদের সম্পর্কের যে এখন তিক্ততা রয়েছে তা কাটিয়ে অন্তত যেন তারা আগামী দিনেও একসঙ্গে পথ চলতে পারে। এই মুহূর্তে কোন কোন বিষয়গুলোকে আসলে জোর দেওয়া উচিত, এখন যেই সংকটগুলোর কারণে আসলে এই অচলাবস্থা বলা চলে বা এক ধরনের যে টানাপোড়েন তৈরি হয়েছে সেই ইস্যুগুলোকে সলভ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অবগত করা হচ্ছে বা সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেখানে দীর্ঘমেয়াদী কোনো আলোচনা হচ্ছে না, বা মূলত এখন আমরা যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি অফিসিয়াল বক্তব্য দেওয়া হবে, কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে কী কী বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে আর ভারত আসলে তাদের পক্ষ থেকে কী ধরনের সাড়া দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে জানবো আমরা একটু পরে। সেই পর্যন্ত আসলে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে হোটেল সাংগ্রিলা থেকে, যেখানে মোদী এবং ইউনূসের বৈঠক চলছে, সেখান থেকে সর্বশেষ। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে সম্ভবত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে যাচ্ছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটির অনুরোধ জানিয়ে বা এই বৈঠকের বিষয়ে
আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতকে জানানো হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে বলা হয়েছিল যে এমন বৈঠকের সম্ভাবনা আপাতত ব্যাংককে দেখছেন না তারা। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিংবা এমনকি ভারতের সেনা প্রধান পর্যন্ত গত কয়েক মাসে কয়েক দফায় বলেছেন যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের কোনো সুযোগ নেই, তবে কর্মকর্তা পর্যায়ে দুদেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। সাধারণভাবে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান প্রথম দ্বিপাক্ষিক সফরটিও করেন ভারতে। আমরা যতটুকু জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে ভারতে এই আগ্রহ প্রকাশ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দ্বিপাক্ষিক সফরে ভারতে যেতে আগ্রহী, তবে ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহ না দেখানোয় সেই দ্বিপাক্ষিক সফরটিও ঘটতে পারেনি। বরং গত 8 মাস জুড়ে আমরা দেখেছি যে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত বাংলাদেশের দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে। নানা ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম বিপুল পরিমাণ বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বাংলাদেশ সরকার এই অভিযোগ বারবার তুলেছে, আনুষ্ঠানিকভাবে তুলেছে, অনানুষ্ঠানিকভাবে তুলেছে এবং আসলে বাংলাদেশের এই সরকারের সঙ্গে ভারতের সরকারের নানা পর্যায়ে বিতণ্ডা এবং বিবাদ একরকম প্রকাশ্য রূপ নিয়েছে। এই অবস্থায় বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি নিয়ে যখন ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব আশাবাদও দেখা যাচ্ছিল না, তখন হঠাৎ করেই এখন জানা যাচ্ছে, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর অন্যদিকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বৈঠকটি হতে যাচ্ছে ব্যাংককে। কি ঘটে গেল যে ভারত হঠাৎ করেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক ঘটাতে আগ্রহী হয়ে উঠল? কারণ বাংলাদেশের তরফ থেকে তো আগ্রহ প্রকাশই করা হয়েছিল, ভারতের অনাগ্রহের কারণেই বৈঠকটি হতে পারছিল না। আসলে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সফর সেরে এসেছেন চীনে, এবং যে মাত্র এই অঞ্চলের কোনো সরকার প্রধান চীনের সঙ্গে ঘনিষ্ঠ হন কিংবা চীনের প্রতি একটু ঝুঁকে পড়েছেন বলে আশঙ্কা করে ভারত, তখন ভারতের ভেতরে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, আর এর পাশাপাশি আঞ্চলিক প্রভাব বলয় ভারত থেকে চীনের দিকে চলে যাওয়ার এই আশঙ্কা তো ভারতের পুরনো। এর মধ্যে ডক্টর ইউনূস আবার চীনে গিয়ে বলে এসেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ল্যান্ডলকড, স্থলবেষ্টিত, কাজেই চীন সেখানে আসলে এই অঞ্চলে যদি তার বিনিয়োগ সম্প্রসারণ করে তাহলে এখানে পণ্য উৎপাদন বিপণনের এক বড় ক্ষেত্র প্রসারিত হবে এবং তারপর সে পণ্য আবার তারা চীনে নিয়ে যেতে পারবে। মানে এখানে উৎপাদন, বিপণন, ফ্যাক্টরি তৈরি থেকে শুরু করে বিপণনের এই সম্ভাবনার কথা তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে এই পণ্য আবার চীনে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশই কেবলমাত্র এই অঞ্চলে সমুদ্রের অভিভাবক। এই কথা বলার পর ভারতের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে একটা উদ্বেগ, আশঙ্কার জন্ম হয়েছে এবং তারা বিশেষভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, 7 সিস্টার্স, যেই 7 সিস্টার্স এর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করে বলেছেন যে এই 7 সিস্টার্স ল্যান্ডলকড, সেই রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ তো বটেই, কেন্দ্রের নেতৃবৃন্দ আসলে এক রকমের আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছেন যে বাংলাদেশের সরকার প্রধান এই অঞ্চলে কেন চীনকে বিনিয়োগের জন্য ডাকছে। দর্শক, বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হলো? নিশ্চয়ই কারণ আছে, যে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে, বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না, বৈঠকের বিষয় সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে, সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বরফ গলতে শুরু করেছে? এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। ছবিটি পোস্ট করে নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে চাইছেন, যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব চান, যারা ভারতের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করতে চান, তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে তোমরা যা বলছো বিষয়টি এমন না, দেখো আমাদের প্রধান উপদেষ্টার অবস্থান কোথায়। এটাই তো খুব স্বাভাবিকভাবেই বলার কথা, তাই না? কিন্তু আসলে বিষয়টি কি ঘটেছে? তাদের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে? হাস্যজ্জ্বল কোনো অবস্থা তাদের দেখা গেছে? নিশ্চয়ই না, হাস্যজ্জ্বল অবস্থা তার দেখা যায়নি। এমনকি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে বসা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। আর যে স্টিল পিকচারটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু একটা পড়ছেন কোনো একটা ম্যাগাজিনের বা কোনো ব্রোশিয়ার, আর মঞ্চের দিকে তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ছবি রাজনীতি, এই ছবি রাজনীতি তো আমাদের কাছে নতুন কিছু নয়, তাই না?
2023-এর সম্ভবত নভেম্বরের দিকে ভারতে G20 সম্মেলন হয়েছিল। সেই G20 সম্মেলনে তৎকালীন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সেলফি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে। যেহেতু যুক্তরাষ্ট্র তুমুল বিরোধিতা করছিল আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের জন্য, আওয়ামী লীগের উপর চাপ দিচ্ছিল, সেই জায়গা থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল। ওবায়দুল কাদের বড় বড় কথা বলেছিলেন সেই সেলফি নিয়ে, যে এই দেখুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি পরিমাণ মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আমাদের কথা হচ্ছে যে এরকম কিছু যেন আবার না ঘটে। এই ছবি দিয়ে কোনো ধরনের রাজনীতি করতে গিয়ে যেন হাসির কোনো পাত্র কেউ না হয়ে ওঠে, যেন হাসির খোরাক জোগানো না হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে পাশাপাশি বসে থাকা, সেটি নিয়ে তারা যে রিপোর্টগুলো করছে, যে পাশাপাশি বসা হলো ঠিকই, কিন্তু কোনো কথা হলো না, একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছেন, কোনো ধরনের পাত্তা দিতে চাননি, এ ধরনের নানান সংবাদ বেরিয়েছে। এবং এই যে তারা যে পাশাপাশি বসেছেন, এটাও অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে যে 7টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়েই তো এই সম্মেলন, সেখানে নরেন্দ্র মোদীর পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে বসতে পারলেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে নরেন্দ্র মোদী কিভাবে বসলেন। মূল বিষয়টা হচ্ছে যে নামের আদ্যক্ষরের সিরিয়াল অনুযায়ী আসনগুলো ঠিক হয়েছে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ ইউনূস, এম পাশাপাশি বসেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা দুজন নিজেরা গিয়ে করমর্দন করে দুজন পাশাপাশি চেয়ারে বসেছেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো, আর এই নিউজ কার্ডগুলো দেখলে, আর যে গত 4 দিন থেকে 5 দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে, অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে, আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আর অনেকে বলবেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন, না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি। আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো আপনারা দেখছেন নিউজের, এগুলো দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একজন তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। দেখেন না, স্কুলের মধ্যে, মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে, হাহারি এক দিয়ে একজন আরেকজনরে কোপাকুপি চলতেছে, মারামারি চলতেছে, লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বন্ধ হচ্ছে না। জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন, ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিচ্ছেন, কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে, তো এরা যখন এই কর্মকাণ্ডগুলো করছে, অপরদিকে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে, নির্বাচন মানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 2 বছর থাকে, 2 থেকে 3 বছর, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে। অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে, তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি, মানে এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি। এখন এই যে সার্কামস্ট্যান্স একটা তৈরি হয়েছে, এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে। যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেয়, অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস থেকে তাসনিম ছাড়া, তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ। এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা, মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন, ইনফ্লুয়েন্স করেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যে জাতীয় সরকার গঠন করে হোক, অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক, অথবা আইনকে সিস্টেম করেই হোক, অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক। যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনূস যদি বলেন আমি আর থাকবো না, মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়াগড়ি দিবে। তবে আমি খুব আশ্চর্য হই নাই, দিতে পারে ভাই, জাতির মধ্যে আছে, দিবে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা তার সমস্যা না। তার সমস্যা হচ্ছে পিনাকিদা তাহলে বলছে তুমি গড়ি দাও, জিয়াফত হবে, সে গড়ি দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য। এর বাইরেও একটা গোষ্ঠী আছি আমরা। আমার কি অরিজিনালি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসা, যেমন ধরেন সার্জিস তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা এরকম গড় দিল, তাসনিম যারাও দিল, আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচোরা রাস্তা দিতে পারে। মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে আমি থাকবো, তখন বিএনপির অবস্থাটা কি হবে? বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থা নিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখন ওনারা মাল্লু বলে গালি দেয়, আমার কাছে খুবই আশ্চর্য লাগে। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ খেলানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন
তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতা কর্মীরা। তো এখন আবার জামাতের তারা পিনাকি দাস সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত। কেন? কারণ এখনো তাদেরকে টাচ করে নাই। তবে আগে কিন্তু খেলা শেষ করছে। এখন বিএনপির চোখের শোর হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দা। কয়েকদিন পরে জামাতও হইতে পারে, কারণ আগে বড়টারে, তারপর একটু ছোটটারে, তারপর একদম চিটারে শেষ করে যেটা হওয়ার দরকার এটা। তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া, সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন নাকি পারবেন না? আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন কোন সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি নিতে পারবেন? কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে, এমন বক্তব্য আমরা শুনছি। কিন্তু কোনো ইনভেস্টিগেশন, সরকারের পক্ষ থেকে কোনো একটা ধমক, কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। তো আদৌ কি হবে নাকি? মানে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই, এটা সম্ভব হবে? তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা দৌড়াচ্ছেন, এই গতি থাকলে বিএনপি, আপনি দেখবেন তারা নিজেরাই, অন্যদের দরকার নাই, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নিয়ে আসবে। ভিডিওটা থাকবে, লেখা রেখেন। বিশ্ব বাণিজ্যে এক ভয়ঙ্কর ভূমিকম্প, এটাকে ভূমিকম্প বলাই যায়, ঘটিয়ে দিলেন জনাব ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের কিছু একটা করতে যাচ্ছেন, এটার আভাস ছিল। কিন্তু গতকাল তিনি যখন শেষ পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী ট্যারিফ ঘোষণা করলেন, তখন সেটা আক্ষরিক অর্থে সারা পৃথিবীর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নানা দিকের বিশ্লেষণ চলছে, বৈশ্বিক ব্যবস্থা, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, আমরা আবার পিছিয়ে 100 বছর পেছনে চলে গেলাম কিনা, যখন সংরক্ষণবাদ ছিল, নানা আলোচনা। ইনফ্যাক্ট আমি গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে আমার টেক দেব। আমার হঠাৎই মনে পড়লো, আমার নিজের আরেকটা চ্যানেল আছে, আপনারা কেউ হয়তো দেখেছেন, জিওপলিটিক্স। জুলাইয়ের পর থেকে ওখানে কোনো কন্টেন্ট আপলোড করা হয়নি। আমি আশা করি সেটার জন্য এই ট্যারিফ দিয়েই শুরু করব। কিন্তু আমি আজ এই মুহূর্তে কথা বলছি, বাংলাদেশও যেহেতু এই ট্যারিফের মধ্যে আছে, কি হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা, এবং বিশেষ করে আমেরিকার ট্যারিফ বাংলাদেশে কতটা বিপদ তৈরি করতে পারে। আমরা সবচেয়ে বেশি ভয় পাই, কারণ হলো বাংলাদেশ আমেরিকার সাথে, বাংলাদেশের পক্ষে ট্রেড ডেফিসিট আছে। যেমন ভারত এবং চায়নার ক্ষেত্রে নেগেটিভ ট্রেড আমাদের সাথে আছে, মানে আমরা প্রচুর আমদানি করি, তুলনায় রপ্তানি করি অনেক কম। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেটা হয়, আমেরিকা প্রচুর বাংলাদেশ থেকে আমদানি করে, কিন্তু রপ্তানি করতে পারে খুব কম। রপ্তানির পরিমাণ $2.2 বিলিয়ন মতো, মানে আমরা আমেরিকা থেকে কিনি, আর আমরা আমেরিকায় রপ্তানি করি $8.5 বিলিয়ন মতো। আমরা এতদিন ট্যাক্স দিতাম 15.5 বা 15.6 টু বি প্রিসাইজ পার্সেন্টেজ ট্যাক্স দিয়েই আমাদের পণ্য আমেরিকাতে গেছে। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের কিছু কিছু পণ্যে জিএসপি ছিল, সেটা রানা প্লাজার পর জিএসপি বাতিল হয়। আমাদের গার্মেন্টে কিন্তু কোনোদিন জিএসপি ছিল না, গার্মেন্ট সবসময় ট্যাক্স দিয়ে এই বাজারটা তৈরি করেছে। তো এখন নতুন করে শুল্ক বসিয়েছে। থিওরি আপনারা জানেন যে ট্রেড ডেফিসিট যা আছে সেটা তার রপ্তানিকে দিয়ে সে শতাংশে কনভার্ট করে, এবং ট্রাম্প ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তার বক্তৃতায়, আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন, উনি পুরোটা করতে পারতেন, উনি সো কাইন্ড যে গ্রসলি যা করার কথা তার অর্ধেক করেছেন। মানে আমাদের 74% হয়, সো উনি আসলে আমাদেরকে 37% ইম্পোজ করে আমাদেরকে দয়া করেছেন, প্রায় সব দেশকে দয়া করেছেন। তিনি 10% বেজ লাইন ট্যারিফ সারা পৃথিবীর যে কোনো দেশের জন্য রেখেছেন। কারো অনেক চাপিয়েছেন, চাপানোর ফলে 50, যেমন আমাদের এখন কত হলো 37-এর সাথে যদি আগের 15.6 যোগ করি, এটা 50% ক্রস করে গেছে, 52.5 or 6% চলে গেছে। ভিয়েতনামের ওপরে 46% ট্যারিফ, কারণ আমেরিকার সাথে ভিয়েতনামের ট্রেড ডেফিসিট অনেক বেশি, ভিয়েতনাম অনেক বেশি এক্সপোর্ট করে। আমরা জানি মিড টু হাই এন্ড যে গার্মেন্ট প্রোডাক্টস আছে, অ্যাক্সেসরিজ আছে, এগুলো একটা বড় বাজার এখন ভিয়েতনামের হাতে। সো দিয়েছে, এবং কেউ বলছেন যে ভিয়েতনামের ট্যারিফ আমাদের চাইতে কম হয়ে গেল কিনা। আমি আসবোই আলোচনায়, কিন্তু এটুকু জানিয়ে রাখি, ভিয়েতনামে আমেরিকার সাথে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট থাকার পরও কম বেশি 5%-এর মতো ট্যারিফ এতদিন তাকে দিতে হতো। তো 46-এর সাথে যদি 5 যোগ করি, কার্যত এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের ট্যারিফ একই, ভারতের উপর ইম্পোজ করেছে। এবং আমাদের বিশেষ করে গার্মেন্টের ডেস্টিনেশন যেহেতু আমেরিকা, আমরা প্রধানত আমাদের ওটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন শুরু হয়েছে। এখন কী ঘটতে যাচ্ছে, কতটা পার্সেন্টেজ আমাদের রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতে পারে। ইনফ্যাক্ট রপ্তানি নিয়ে এক অদ্ভুত সমস্যা, আমরা সঠিক ডেটা ঠিকঠাক মতো পাই না। এটা 50 বিলিয়ন, 55 বিলিয়ন, আবার কেউ বলছে বেশি দেখানো হচ্ছে 40 বিলিয়ন, অনেক কিছু। আমরা গ্রস একটা হিসাব করি, যদি $50 বিলিয়ন মতো হয় আমাদের, বা 50-55 বিলিয়ন যদি হয়, তাহলে আমরা টোটাল আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটা বড় ক্ষেত্র আছে। আমি একসময় প্রচুর এগুলো নিয়ে কথা বলেছি। প্রচুর হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আমরা টাকা পাই, লোন থেকে টাকা পাই,
আর যেটা পাই সেটা হচ্ছে রেমিট্যান্স। আমরা রেমিট্যান্স যদি সাথে যোগ করি, এবার অন অ্যান অ্যাভারেজ 2.5 বিলিয়নও এসছে বিভিন্ন মাসে, আর রমজানে তো $3 বিলিয়ন হলো, 2 বিলিয়ন ধরলেও এটা $24-25 বিলিয়ন। সো 50-55 সাথে যোগ করলে আমরা দেখবো $75-80 বিলিয়ন মতো। এর 10%-এর ওপরে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু আমি এখনই বলে রাখি, আমাদের মূল ঝুঁকি কিন্তু আসলে আমেরিকার রপ্তানি না, মূল ঝুঁকি ভিন্ন জায়গায়। এখন যেটা দাঁড়িয়েছে, প্রশ্ন এসছে আমাদের গার্মেন্টের রপ্তানি কি সমস্যায় পড়ে যাবে? আমরা প্রাথমিকভাবে যদি দেখি আমাদের কম্পিটিটর কান্ট্রিজ, যদি এমন হতো যে শুধু আমাদের উপরে ট্যারিফ বসানো হয়েছে, তাহলে অন্য কেউ লাভবান হওয়ার সুযোগ ছিল। আমাদের কম্পিটিটর প্রত্যেকটা দেশের উপরে ট্যারিফ বসানো হয়েছে। এই যে ভিয়েতনাম, যদিও ভিয়েতনাম এখন আমরা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করি সেগুলো নিয়ে ভিয়েতনাম কাজ করে, কিন্তু কম্বোডিয়াতে খুবই হাই ট্যারিফ বসানো হয়েছে। পাকিস্তান, ভারত, সব জায়গায় ভারতে কিছু কম, কিন্তু আমাদের মতো এই ধরনের কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করা ভারতের জন্য বহু দীর্ঘ সময়ের ব্যাপার। তাই মোটা দাগে মনে হতে পারে বা মনে হয় আমাদের গার্মেন্ট আসলে খুব বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে যাচ্ছে না। অন টপ অফ দ্যাট, জিনিসপত্রের দাম তো বাড়বেই, যেহেতু ট্যারিফ বসানো হচ্ছে। ট্যারিফ সম্পর্কে বলা হয়, আমি আমার ওই ভিডিওতে হয়তো ডিটেল কথা বলবো, যেখানে আমি এটার গ্লোবাল ইম্প্যাক্ট বা কী ঘটতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো একটা জিনিস তো খুব বেসিক আমরা বুঝি, বলা হচ্ছে প্রত্যেকটা ট্যারিফ আদতে কতগুলো ট্যাক্স, এই টাকাটা ক্রেতাদেরকে শেষ পর্যন্ত দিতে হবে, ইম্পোর্টার পে করবে। এখন ইম্পোর্টারের এখানে একটু ব্যাপার আছে, রিটেইলের উপরে না, মানে রিটেইলের উপরে যদি এত ট্যাক্স ইম্পোজড হয়, ট্যারিফ ইম্পোজড হয়, সেটা বিরাট। রিটেল যদি $20 হয়, তার উপরে বাংলাদেশ থেকে টোটাল যদি 50%-এর বেশি হয়, 30%-এ দাঁড়ায়। ব্যাপারগুলো তা না। এবং ঘটনাচক্রে এটাও খুবই একটা বঞ্চনার ইতিহাস, এটাও একটা অসভ্যতার ইতিহাস, অসভ্যতাই বলছি। $20 বিক্রি হওয়া একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে 1/4 বা তারও কম দামে কিনে নেওয়া হয়, ফলে ওর ওপরে আসলে ট্যারিফটা ইম্পোজড হবে। এখন এটা হতে পারে যারা এই ব্যবসাগুলো করছেন তারা লং টার্মে না, কারণ এই আলাপ আছে ট্রাম্প আসলে কতদিন এটা ধরে রাখতে পারেন, নানান কারণ আছে, ওই আলোচনায় এখানে ঢুকছি না। সো তারা শর্ট টার্মে সম্ভব হতে পারে যে তারা তাদের জায়গা থেকে ছাড় দিয়ে মোটা দাগে চলতে পারে। এখনও পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি নাও হয়, আমাদের এই সেগমেন্টে আসলে হঠাৎ করে আমরা কম্পিটিশন ফেস করব, এই পরিস্থিতি নাই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, আর সেই সমস্যায় যাব। কিন্তু কেউ আবার বলছেন আমরা এই ডেফিসিট কীভাবে দূর করতে পারি। আবারও বলছি, ডেফিসিট কিন্তু আমাদের 10% অফ টোটাল ফরেন কারেন্সি আর্নিংয়ের ক্ষেত্রে এটা অনেক বাড়াবাড়ি কিছু তা না, কিন্তু আমরা বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে। কেউ এটার জন্য বলছেন যে আমরা সূত্র ধরে যা করতে পারে, একটা চমৎকার রিপোর্ট আছে, সেই রিপোর্ট থেকে আমি বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে যা আসে, মানে আমরা এখন কী করতে পারি, বাণিজ্য ঘাটতি কমাতে পারি। মানে বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে এক হাস্যকর ব্যাপার। পৃথিবীতে যার যেটা প্রয়োজন সে তার কাছ থেকে সেটা কিনবে, মানে এক্সচেঞ্জ হইতেই হবে তা না। দেখা দরকার কোনো ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে প্রবলেম তৈরি করা হয়েছে কিনা। তা প্রবলেম তৈরি না করা হলে তারপরও তো বাণিজ্য ঘাটতি থাকতে পারে। আমরা ধরি চায়নার সাথে বাংলাদেশের কোনো রকম ব্যারিয়ার আমরা রাখলাম না, আমরা পরস্পরের ব্যারিয়ার রাখলাম না, তারপরে দেখা যাবে আমরা একজন বেশি কিনবো, একজন কম কিনবে। একটা ফান আছে এরকম। আপনি একটা দোকান থেকে, এটা অর্থনীতিতেই বলে, $100 দিয়ে কিছু একটা যদি কেনেন, তার সাথে আপনার বাণিজ্য ঘাটতি $100 হয়ে গেল। সে তো আপনার কাছ থেকে কিছু কিনছে না, যত কিনতে থাকেন। সো এটা খুবই চাইল্ডিশ একটা কথা। কিন্তু ট্রাম্প আসলে এটা যে শুধু ট্যারিফের কারণে করছে তা না, সে অনেক দিয়ে বাণিজ্য করতে চাইছে তা না। এটা নিয়ে যথেষ্ট পূর্বাভাস আছে এবং এটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা রাইটলি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে। প্রধান উপদেষ্টা মনে করছেন ট্রাম্প আসলে এটা ইম্পোজ করার মাধ্যমে নানা ক্ষেত্রে তার ডিল চাইছেন, এই আলাপ আছে এবং এটাই সম্ভবত সঠিক। যাই হোক, এখন আমরা ট্রেড ডেফিসিট কমানোর জন্য আসলে তেমন কিছু করতে পারি বলে মনে হয় না। এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং, সেটা আমি একটু পড়ি। বাংলাদেশ 24 সালে $291 কোটি, মানে $2.91 বিলিয়ন পণ্য আমদানি করেছে। শুল্কমুক্তান রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল রয়েছে $29 কোটি, অভ্যন্তরীণ ব্যবহারের পণ্য রয়েছে 262। আচ্ছা, কি আমরা যদি একটু দেখি, $262 কোটি পণ্যের মধ্যে $133 কোটি পণ্য আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয়নি। দেখা যায় পুরনো লোহার টুকরো বা স্ক্র্যাপ সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে, 27% টোটাল আমদানি হওয়া মূল্যর মধ্যে। গড়ে 4% শুল্ক দেওয়া হয়েছে এখানে। দ্বিতীয় সর্বোচ্চ পণ্য হলো এলপিজি, $33 কোটি, শুল্ক হার গড়ে 5%। তৃতীয় সর্বোচ্চ আমদানি হলো সয়াবিন বীজ, $32 কোটি, এর মধ্যে কোনো শুল্ক কর নেই। চতুর্থ অবস্থানে রয়েছে বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা, $26 কোটি,
$87 লাখ। এটাতেও কোনো শুল্ক কর নেই। শুল্ক কর বেশি আছে উইস্কিতে 611%, মাত্র 228 বোতল আমদানি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক কর হচ্ছে মার্সিডিজ বেঞ্জে 443%, গত বছর মাত্র 4টা গাড়ি এসছে। তো আসলে বাংলাদেশ এখন কি করতে পারে? প্রধান যে আমদানি পণ্যগুলো আছে, ধরে নিলাম বাকি যেখানে 4% 3% আছে এগুলো শূন্য করে দিল, মানে 4-5% শূন্য করে দিলেও কি আমদানি বাড়তে থাকবে? অল্টারনেটিভ যেসব সোর্সিং, তুলা, অল্টারনেটিভ সোর্সিং যদি চিন্তা করি, সয়াবিনে তো নেই, তুলায়ও নেই। লোহার স্ক্র্যাপ আমি যদি চিন্তা করি তাহলে সেটাই হচ্ছে 4%। যদি 4% ছেড়ে দেই, আমাদের এই স্ক্র্যাপের অল্টারনেটিভ যেসব বাজার সেগুলোর সাথে কি আমেরিকা কম্পিটিটিভ হয়ে যাবে? বা আমরা আমাদের জাহাজ, মানে পুরনো জাহাজ আমদানি করে যা করি খুব কম্পিটিটিভ হয়ে যাবে? তো যাতে তার কাছ থেকে প্রচুর আমদানি তৈরি হবে। শূন্য শুল্কের পর তুলা যতটুকু এনেছি, তুলা আমরা এখনো প্রচুর ভারত থেকে, চায়না থেকে, আফ্রিকার বেশ কিছু দেশ থেকে আনি। তো জিরো ট্যারিফের পরও তো ওইসব দেশ থেকে আনি, তার মানে ওইসব দেশ থেকে আনলে আমাদের সুবিধা আছে। সোজা সাপটা হিসাব। সয়াবিনের ক্ষেত্রে ইজ দ্য সেম। সয়াবিন অন্যান্য দেশ থেকেও আমরা যা আনি ঘুরে ফিরে জিরো ট্যারিফের পর, তার মানে আমাদেরকে এখন হাতে আছে বড় বড় যেসব আমদানিগুলো, উইস্কির আর মার্সিডিজ বেঞ্জের শুল্ক যদি বাদও দিয়ে দিই কি আসে যায়? কিন্তু আমরা যদি যেগুলোতে 4-5% আছে বাদ দিয়ে দিলে সেগুলোর আমদানি অনেক বেড়ে যাবে। নো ওয়ে। তাহলে বাংলাদেশকে এখন আমদানি বাড়ানোর জন্য কি করতে হবে? সরকারকে বলতে হবে, ইম্পোর্টারদেরকে প্রণোদনা দিয়ে হলেও যে তুমি আমদানি বাড়াও। ব্যাপারটা এখন এই রকম দাঁড়ায়। এটা ফিজিবল? আমি মনে করি না। সুতরাং আমদানি বাড়ানোর মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমাদের ওই ট্যারিফ কমানোর চেষ্টা আদৌ কোনো কার্যকর কিছু, এটা কোনো ভবিষ্যৎ বা আশাই আমি দেখি না। আমার কাছে যেটা মনে হয়, রাদার আমরা ওই সব বাচ্চার দিয়ে একটু বসে থেকে দেখা 1-2 মাস যাক, আসলে আমাদের রপ্তানির পরে কী প্রভাব পড়ে। কারণ আসলে সারা পৃথিবীতে এখন এই আলোচনা যে এটা তো ভূমিকম্প ঘটেছে রিক্টার স্কেলে খুবই হাই মাত্রায়, কিন্তু এটার আফটার এফেক্ট কী দাঁড়াবে, নানান স্পেকুলেশন চলছে, ওটা দেখার আছে। কিন্তু আমাদের আসলে বড় বিপদ যেই জায়গায় হতে পারে, আমি আসলে সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। এটা আসলেই বড় বিপদ। আমেরিকা যখন এই ট্যারিফ বসাচ্ছেন, জনাব ট্রাম্প তিনি কিন্তু অলরেডি বলেছেন যে এটার স্বল্প মেয়াদে এটার একটা টোল আছে আমেরিকানদের জীবনে। খুব স্বাভাবিক, যখন পণ্যের ওপরে এরকম ট্যারিফ বসানো শুরু করছে যে কোনো এক্সপোর্টাররা, আমেরিকার পণ্য উনি যে কারণে করছেন, আবারও বলছি এই ভিডিওতে বিস্তারিত কথা বলছেন, উনি চাইছেন আমেরিকার সব ম্যানুফ্যাকচারিং ফেরত যাক, ফেরত গিয়ে উনি অন্তত মুখে তাই বলছেন, আসলে আমি তা মনে করি না। তো সব ফেরত যাবে, ফেরত গেলে ওখানে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে আবার নতুন করে। তো ইন দ্য মিন টাইম যেটা হবে, এই ট্যারিফ বসানোর ফলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে। আমেরিকার গ্লোবাল সাপ্লাই চেইনের সাথে এতটাই কানেক্টেড, দাম বাড়তে থাকবে। সো দাম যখন বাড়তে থাকবে, এগুলোর কনজাম্পশন কমবে। সো আমেরিকাতে কনজাম্পশন কমার খুব বড় সম্ভাবনা আছে। ফলে আমাদের গার্মেন্ট যারা কেনেন, সেই কনজাম্পশন কমে গেলে আমাদের রপ্তানি এমনিই কমে যাবে। নাম্বার 2, অল্টারনেটিভও কেউ বলতে পারেন, সেটা হচ্ছে যখন হাই এন্ডেরগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে, পার্সেন্টেজ যদি হিসাব করা হয়, হাই এন্ডের অনেক ক্রেতা আমাদের যে সেগমেন্ট আছে সেখানে আসতে পারে, ফলে আমাদের আমদানি, আমাদের পণ্যের আমদানি নাও কমে উঠতে পারে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, গ্লোবাল একটা রিসেশন শুরু হয়ে যায় কিনা, একটা মন্দা শুরু হয়ে যায় কিনা, মানে মন্দা শুরু হয়ে যায় কিনা, মন্দা শুরু হয়ে যাবে এটা শিওর, কিন্তু এটার এক্সটেন্ট, ইন্টেন্সিটি কত হবে সেই আলাপটা আছে। ইনফ্যাক্ট আমরা বিপদে পড়তে পারি মূলত সেই জায়গা থেকে। আমেরিকায় মন্দা শুরু, এবং আমেরিকার মন্দা যদি শুরু হয়, সারা পৃথিবীতে ট্রেড নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন একটা সিস্টেমের মধ্যে ঢোকার আগে সেটার সাথে সবাই নিজেদেরকে অভ্যস্ত করে তোলার আগ পর্যন্ত খুবই ডিস্টার্বিং একটা সিচুয়েশন চলবে। এবং এই মন্দা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আমাদের তো অন্যান্য জায়গায়ও রপ্তানি আছে, ইউরোপের সাথে ঝামেলা নাই, কিন্তু ইউরোপেও মন্দা শুরু হলো, পোশাক রপ্তানি কমে গেল। নট অনলি দ্যাট, আমাদের খুব বড় একটা থোক টাকা, মানে আমরা এই যে রপ্তানির কথা বলি, $1 বিলিয়ন গার্মেন্ট রপ্তানি হয়েছে বা পণ্য, ইনফ্যাক্ট এর মধ্যে তো আমরা আমদানিরও একটা বড় অংশ করে ফেলি, ফলে আমাদের ভ্যালু অ্যাডিশন অনেক না, কিন্তু আমাদের এই যে রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায় পুরো টাকাটাই আমরা আসলে পেয়ে যাই। সো মূলত মিডল ইস্ট, এমনকি আমেরিকাতেও আছে, ইউরোপের বিভিন্ন দেশে আমাদের মানুষজন টাকা পাঠান। মন্দা হলে তাদের আর্নিং কমে যাবে, আর্নিং যদি কমে যায় তাদের পক্ষে টাকা পাঠানোও কমে যাবে। সো এই প্রভাব ক্রমাগত বাংলাদেশে পড়বে। এবং আমরা এই মুহূর্তে আরেকটা বড় বিপদের জায়গা, আমরা অনেকে জিনিসপত্রের দাম কম দেখে খুবই খুশি হচ্ছি,
আমার একটা ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন আছে, বিস্তারিত কথা আমি পরে বলবো, যে আমাদের অর্থনীতিতে অভ্যন্তরীণ ভোগ কমে যাচ্ছে, চাহিদা কমে যাচ্ছে। এই কারণে ঠিক আছে ম্যানেজমেন্টের প্রশ্ন আছে, কিন্তু ভোগ কমে যাওয়া একটা কারণ, যে কারণে আমাদের পণ্যের দাম কমছে, এটা ভালো কথা না। এবং এই ধরনের একটা সিচুয়েশনে তাহলে আমরা এই বিপদটায় কখন পড়তে যাচ্ছি, যখন শেখ হাসিনার লুটপাটের পর অর্থনীতিতে কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করেছি। তখন আমাদের ফরেন কারেন্সি এখন অনেক বড় স্কেলে মানে আসা উচিত, কিন্তু এটাই ধাক্কা খেতে যাচ্ছে। এটা এক্সপোর্ট থেকে হোক, এবং আবার বলছি মন্দা হলে যে কোনো বিচারে যে কোনো দিক থেকে কম আসতে থাকবে। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অলমোস্ট নাই এখন, খুবই কম, খুবই সামান্য। এক তো আমাদের কারেন্সি স্টেবল না, আমাদের পাওয়ারের সাপ্লাই ভালো না, অ্যাবভ অল একটা অস্থায়ী সরকার, যে সরকারটা অনেক বেশি দিন নাই, সেই সব ফ্যাক্টরের জন্য এমনিই আসছে না। তার উপরে যদি গ্লোবালি একটা রিসেশনের মতো পরিস্থিতি তৈরি হয়, সেটাও আসবে না। ফলে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জন কমে যাবে, এবং সেগুলো কমা মানেই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ভোগ আরও কমে যাওয়া, আমাদের অর্থনীতি আরও নিচের দিকে চলে যেতে পারে। এগুলো প্রত্যেকটা বড় বিপদ সম্ভবত এই ট্যারিফের জন্য আমাদের উপরে প্রভাব পড়বে। সুতরাং আমরা শুধুমাত্র আমাদের রপ্তানি নিয়ে যাতে মাথা না ঘামাই, আমাদের আসলে বিপদ এই রপ্তানি চাইতে অন্যান্য দিক থেকেই বেশি আসবে। আর খুব লম্বা সময় ট্রাম্প এটা চালিয়ে যেতে পারবেন কিনা জানি না, কারণ তার দেশের মধ্যেই এটা নিয়ে সিরিয়াস ডিসকন্টেন্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে। এখন পর্যন্ত তার ভোটাররা খুশি আছেন, তাদের ইন্টেলেকচুয়ালস, ইকোনমিস্ট সবাই এটার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কথা বলছেন, কিন্তু ভোটাররা তার ভোটাররা, নট অল দ্য ভোটার্স, তার ভোটাররা খুশি আছেন। সো উনি এটা কিছুদিন আসলে কন্টিনিউ করবেন, এবং এই সময়ের মধ্যে এই ডিসরাপশন আমাদের বড় ক্ষতি করতে পারে। আমাদের আসলে কাজ করতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।